মার্চের প্রথম থেকে যে রাজনৈতিক আন্দোলন শুরু হয়েছিল, সেটি দানা বাঁধতে বাঁধতে শেষ পর্যন্ত প্রতিরোধ আন্দোলনে রূপ নিতে শুরু করে এবং সেটি এক পর্যায়ে স্বাধীনতার আন্দোলন মানে একেবারে সশস্ত্র স্বাধীনতায় পরিগণিত হয়। দর্শক, আমরা কথা বলছি ১৯৭১ সালের মার্চ মাস নিয়ে। আমরা প্রতিদিনই কথা বলি গত ১ মার্চ থেকে ১লা মার্চ থেকে ১৯৭১ সালের মার্চ মাসে প্রতিদিন কি ঘটেছিল, সেগুলো নিয়ে আমরা একজন অতিথিকে নিয়ে কথা বলি। আজকে আমার সঙ্গে আমার আমন্ত্রণে আলোচনার জন্য সংযুক্ত আছেন ডক্টর মাহবুব রেজা। ডক্টর মাহবুব রেজা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাকে সময় দিতে রাজি হয়েছেন সেজন্যে। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আপ্যায়ন করার জন্য। আমি এসব জিনিস অভ্যস্ত না, তবু যেহেতু আপনার কাজকর্ম নিয়ে আমি সবসময় আমার একটা চোখটা খোলা রাখি। আপনার সুন্দর কাজের জন্য সবসময় আমি আপনার প্রশংসা করি, বন্ধু বান্ধবদের বলি। আমাকে আমন্ত্রণ জানার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। আমরা আসলে ১৯৭১ সালের মার্চ মাসকে স্মরণ করব। ১৯শে মার্চ আজকে আমরা কথা বলছি। আ সেই ১৯৭১ সালের ১৯শে মার্চে যাওয়ার আগে আমরা যদি ২০২৬ এর মার্চের দিকে তাকাই, ডক্টর মাহবুব রেজা, ২০২৬ এর মার্চকে আপনি ৭১ এর মার্চের চেতনা মনে রেখে কিভাবে দেখেন? কিভাবে বিশ্লেষণ করেন? সেটা কি বলবো, আপনি জানেন দেশে একটা এত বড় একটা পট পরিবর্তনের পরে আহ, আমরা যারা একটা ধারণায় বিশ্বাস করি, বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, শেখ হাসিনাকে বিশ্বাস করি, হ্যাঁ, আওয়ামী লীগকে যারা বিশ্বাস করি, তাদের মনে হয় না যে এখানে খুশি হওয়ার কোনো কিছুই আছে। এখন দেশে যা চলছে ঠিক তাদের মতো করে করছে, এখানে কোনো কিছুই করার নেই। আজকে ধরুন আমি যদি বাংলাদেশে যাই, বাংলাদেশ গুলিস্তানের সামনে গিয়ে যদি আমি বলি যে আমি আওয়ামী লীগ করি, আমার অবস্থাটা কি হবে আপনি শুধু বলেন। কিন্তু ওই পরিস্থিতি এখন বাংলাদেশ সব জায়গাতেই। আমাকে ল্যাংটা করে মেরে পিষে রক্ত পর্যন্ত ওখানে থাকতে দিবে না। ঠিক আছে, ও আমরা কোনো কিছু আশা করি না। এখন আমরা শুধু অপেক্ষা করছি, দেখি তারা কতটুকু কি করতে পারে। এবং আমরা অপেক্ষা, শুধু অপেক্ষাই আমাদের কিন্তু তারা যেভাবে শুরু করেছে, কোনো দিনও এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। আমি দৃঢ় বিশ্বাস করি এভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। নিশ্চয়ই, নিশ্চয়ই পরিবর্তন হবে, নিশ্চয়ই অনুকূল পরিবেশ আসবে। আমরা যদি ১৯৭১ সালে ফিরে যেতে চাই, ১৯৭১ সালের ১৯শে মার্চ। আসলে মানে একটা দিনকে ধরে আলাদা করে আলাপ করা যায় না। ১লা মার্চ থেকে শুরু করে একটা দিনের সঙ্গে আরেকটা দিনের সম্পর্ক আছে। তবু আমরা দিন ওয়ারি আলাদা, আলাদা করে যেহেতু কথা বলছি, আমরা ১৯শে মার্চ শুনবো। একই সঙ্গে সামগ্রিকভাবেই আপনার কাছ থেকে আলোচনাটা শুনবো। ধন্যবাদ সাগর। যেটা বলি, মার্চ মাস যেটা কি বলবো, আমাদের বাঙালিদের জীবনে, বিশেষ করে তখন আমরা যারা তরুণ ছাত্র রাজনীতির সাথে একটু একটু জড়িত ছিলাম, সেই ছাত্র রাজনীতির আলোকে যদি আমি বলি, যখন আপনার ইয়াহিয়া খান যখন ঘোষণা করলো, আমরা একটা অধীর আগ্রহে বসেছিলাম। ইয়াহিয়া খানের সাথে একটা মিটিং হবে, হয়তো বাঙালির কিছুটা হলেও তাদের দায় দায়িত্ব কিংবা তাদের যে দাবি আদায়ের যে একটা জিনিস, হ্যাঁ, বঙ্গবন্ধু করে যাচ্ছিলেন, আওয়ামী লীগ করে যাচ্ছিল, তাদের একটা কিছু হয়তো সুরাহা হইতেও পারে, টু সাম এক্সটেন্ট, নট 100%। কিন্তু সেটা না করে ইয়াহিয়া খান যে কার বুদ্ধি নিয়ে কি করে যে উনি এই কাজটা করলেন আমরা ঠিক বুঝতে পারি নাই। সেটাই একটা আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিল। উনি চলে গেলেন ঢাকা ছেড়ে। হ্যাঁ, তখনই তো ধরেন আমরা ঝাঁপায় পড়লাম অন্যভাবে। তখন আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় না তৃতীয় বর্ষের ছাত্র মাত্র। কিন্তু ছাত্র রাজনীতিতে যেহেতু জড়িত ছিলাম, আমরা সবকিছু খবর পেতাম, রাখতাম। এবং আমাদের যা বড় ভাই আছেন ইউনিভার্সিটিগুলোতে, বাংলাদেশের সিনিয়রিটি জুনিয়রিটির একটা বিরাট একটা জিনিস, আপনি নিজেও জানেন, আপনি জি। চিটাগাং ইউনিভার্সিটি ছিলেন। সিনিয়রদের দৌরাত্ম কিংবা সিনিয়রদের আদর, যাই কিছু বলেন, আমরা হা করে থাকতাম কখন কে কি করবে। আমি ছিলাম আপনার ঈশা খান হলে, ওয়েস্ট হাউসে। তো আমাদের ঠিক হলের সামনেই একটা বড় কয়েকটা জাম গাছ ছিল। ওটাই আমাদের কি বলে এখানে মিটিং প্লেস ছিল। চলো চলো জামতলায় চলো, জামতলায় গেলেই আমরা সবকিছু মনে হয় যে ঢাকায় যেমন বটতলা আছে না, হ্যাঁ, ঢাকায় বটতলা। বটতলা। তা আমরা ওইটারই আলোকে আমরা জামতলা বলতাম। জামতলার সামনে একটা কোনো রকম ছেঁড়া বেড়া একটা মাইক্রোফোন এনে আমরা ওখানে মিটিং মিটিং করলাম। যাই হোক, যেটা আসছি মার্চে, তো সেটাই ১লা মার্চের পরে যে সমস্ত কিছু পাল্টে গেল। আগে যে আমাদের একটা হিসাব নিকাশ ছিল, সেটা আর নেই। একদম প্রত্যেকটা হল থেকে, আমি সেখানে বললাম একটু আগে, শাহজালাল হল, শামসুল হক হল,
এবং অন্যান্য হল থেকে, সোহরাওয়ার্দী হল, অন্যান্য হল থেকে ছেলে পেলে জামতলার দিকে আসতে শুরু করলো। তো ওখানে এসে আমরা মিটিং করে তখনই একটা সিদ্ধান্ত হলো যে আর না, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই স্লোগানটাই সবচেয়ে বড় স্লোগান হিসেবে দেখা দিল। এবং অস্ত্র তো আমাদের কাছে নেই, কিন্তু স্লোগানটার যে মর্মার্থ এটা আমরা বুঝতে পেরেছিলাম। তখনও অত রকম পরিপক্ক না, কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম। ঠিক আছে, মার্চ মাসটা আমাদের জন্য কি বলবো, একটা চ্যালেঞ্জিং মাস ছিল। এবং আমরা সেখান থেকে আমাদের শুরু, এবং আলটিমেটলি আমরা 7ই মার্চ, তারপরে 19শে মার্চ, তারপরে আপনার 25শে মার্চ, এদিকে আমরা আস্তে আস্তে আমাদেরকে যেতে হয়। এবং আরো যদি আমরা 19শে মার্চে সেদিন গাজীপুরে কাইন্ড অফ সশস্ত্র প্রতিরোধ শুরু হয়েছিল, এবং দেশের বিভিন্ন স্থানে সেভাবে প্রতিরোধের ঘটনা ঘটতে শুরু করে সেই সময়টায়। সেই বিষয়গুলো যদি আপনার স্মৃতিতে যতটুকু থাকে যদি আলোকপাত করেন। না, সেটা সবচেয়ে বড় হলো গাজীপুরের যে ঘটনাটা, এটা মানে ওখানে আওয়ামী লীগ নেতা মন্ত্রী ছিলেন মুজাম্মেল হক ভাই। হ্যাঁ, উনি, ওনার নেতৃত্বে আরো কয়েকজন ওনার সাথে ছিলেন। ওনারা যেভাবে ওখানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, সেটা আমাদের সবার জন্য, যারা আওয়ামী লীগপন্থী বলেন কিংবা স্বাধীনতার পক্ষে শক্তি বলেন, তারা ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছে। অবশ্য সেই জন্য আমি মনে করব যে ওখানকার নেতৃত্বই সবচেয়ে বড় জিনিস। ওনারা এটা করেছেন। হ্যাঁ, ওখানে যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আছে সেটা দখল করার চেষ্টা, তারপর আপনার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উপরে আক্রমণের যে ইয়ে করার ছিল, সেগুলো প্রতিহত করা, এটা একটু অভূতপূর্ব। আমরা অভিজ্ঞতা না, অভিজ্ঞ কিছুই, অভিজ্ঞতা কোনো কিছুই ছিল না। আমরা শুধু স্লোগানই দিয়ে গিয়েছি। হ্যাঁ, আমাদের ওরকম মানসিক প্রস্তুতি বলেন কিংবা কোনো অন্য একটা, কোনো প্রস্তুতি? কোনো কিছুই ছিল না আমাদের। বাট বাট উই ডিড ইট। এই জন্য বলবো যে আমি যদি একজন চিনিবাতির কথাই বলবো, ওই যে বললাম জামতলা, জামতলা এখন আমার মনে পড়ে, আমার স্মৃতিগুলো বেঁচে উঠে। তখনকার দিনে আমাদের ছাত্র নেতা ছিলেন একটু, আমি তাদের নাম না নেই পাচ্ছি না, শহীদ শামসুল হক তালুকদার, শামসু ভাই, নজিবুর রহমান, এখন আপনার মনে হয় ডক্টর আব্দুল রাজ্জাক, ইনারা তখন ওই সময়কার নেতা ছিলেন। হ্যাঁ, ও তার আরেকজনের নাম নিতেই হয়, শহীদ নাজমুল হাসান। ইনারা, বললাম তো, ওনারা আমাদের মধ্যমণি ছিলেন। ওনারা যে ডাক দিতেন, আমাদের কাজই ছিল শুধু মিটিং মিছিলে যাওয়া। আমরা তো পলিসি মেকিং এ তখন আমরা অনেক ছোট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ি, আমরা কোনো কিছু করতে, কিন্তু ওনারা ডাকলে যে আমরা দল বল নিয়ে রাস্তায় চলে আসতাম, সেটাই ছিল আমার বড় কর্তব্য। তো গাজীপুরের ঘটনাটা আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে। এবং আমরা ভেবেছি দেশের অন্যান্য জায়গাও, ওখানে একটা স্লোগান ছিল, আহ গাজীপুরের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এটা কিন্তু অত্যন্ত একটা মূল্যবান একটা স্লোগান। এত বড় স্লোগান তখন, তখনও কিন্তু স্বাধীনতার কথা ওইভাবে আমরা মুখে আনার মতো সাহস পাইনি, একদম না। আমরা অপেক্ষা, তারপরেই যখন শুরু হলো যে আহ, ইয়ে করা, এই 7ই মার্চের ভাষণ, তখন আরেকটা প্রস্তুতি আমাদের মনের ভিতর, না জানি বঙ্গবন্ধু কি বলেন। ওটা একটা বিরাট জিনিস, থমথম ভাব। হ্যাঁ, কখন কি বঙ্গবন্ধু কি বলেন না বলেন, সেটা একটা আরেকটা আমাদের অভিজ্ঞতা। যেরকম অভিজ্ঞতা আমাদের আগেও কোনোদিন হয়নি। যে যাই হোক, আবারও 19শে মার্চের কথা বলতে চাচ্ছি, যে ওই যদি সশস্ত্র প্রতিরোধটা যদি গড়ে না উঠতো, তাহলে আমরা অতটুকু অনুপ্রাণিত হতাম না। আমি এই জন্য মঞ্জুমল ভাইকে অশেষ অশেষ, উনি আসছিলেন কিন্তু টোকিওতে, উনি আসছিলেন, উনি এসে কথাও বলেছেন আমাদের ওই তখন ইয়েতে, কি বলে এটা, বার্চ মাউন্ট এবং ড্যানফোর্ড রোডের কোনায় একটা ইয়ে ছিল, হলরুম ছিল তখন। জি। হ্যাঁ, ওখানে উনি কথাও বলেছেন। তো যাই হোক, তখনকার উনাদের নেতৃত্ব, উনাদের কথাবার্তা, হ্যাঁ, একরকম ছিল। এখানে আসার পর আবার অন্যরকম, যেহেতু উনি মন্ত্রী, তোমার কথাবার্তা একটু অন্যরকম হইতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমরা, আমি বিশেষ করে ওনাদের সাধুবাদ জানাই। এবং ওনাদের যে কর্মকাণ্ড তখনকার চালিয়েছেন, সেটা অনেক দুঃসাহসিকতা পরিচয় দিয়েছেন। বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে ওনাদের অবদান অবিস্মরণীয়। এবং এখন একটা কথা প্রায়শ বলা হয়, আমরা আবার যদি বর্তমানে ফিরে আসি, যে এখন আমরা জানি যে বর্তমানে একটা খুব বৈরী সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। মুক্তিযুদ্ধ,
মুছে ফেলার একটা চেষ্টা চলছে, বঙ্গবন্ধুকে অস্বীকার করার একটা চেষ্টা চলছে, যে এই চেষ্টা এবং এই যে তৎপরতা, তা সেইটা মোকাবেলা করার জন্য এখনকার সময়ে আমাদের বা এখনকার মানুষের যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন, লালন করেন, তাদের কিভাবে অগ্রসর হওয়া উচিত? হুম, প্রশ্নটা অত্যন্ত সুন্দর, সময়োপযোগী, কিন্তু উত্তরটা অনেক অনেক কঠিন। এটা আমাদের পক্ষে বিদেশ থেকে কিছু বলা, না, এটা আমাদের তবু আমরা আমাদের যে ভাবনাটা, সেই ভাবনাটা আমরা সেটাই শেয়ার করি। সেটাই অবশ্যই অবশ্যই সেটার সাথে আমি একমত পোষণ করছি। যে দেখুন, আমিও তো এখানে দুই একটা আওয়ামী লীগের মিটিং এ, আমি যে আওয়ামী লীগ অফিসে যাই, তারপর আমার আশেপাশে অনেক ধরেন আমার ভক্ত বলেন কিংবা আমার বন্ধু বলেন, আমার ছোট ভাই বলেন, তাদের সামনে একটা দেখো, ধৈর্য হারানোর কোনো কারণে নেই। কারণ এই যে পিচকি পিচকি পোলাপান একটা দেশ, তাহলে বঙ্গবন্ধু এতদিন জেল খাটলেন কেন? তোমরাই যদি এখন দেশ চালাইতে চাও, চালাইতে পারো, এত সোজা না, এত সোজা না। আমি বাংলাদেশে ভালো চাই, কিন্তু এখন যা হচ্ছে সেটা দিয়ে কোনো দিন কোনো একটা দেশ চলতে পারে না, এইভাবে চলতে পারে না। ইম্পসিবল, আমি বলে দিলাম। আমি সবাইকে কথা ধৈর্য ধরে একটু, যে জিনিসটা আমাদের করা উচিত আমি বলি। আমি আওয়ামী লীগের মিটিং এ অন্যান্য জায়গায় বলেছি। আমরা আওয়ামী লীগের কথা বাদ দিই, যদি আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, বঙ্গবন্ধুর কথা বলি, আওয়ামী জি, লীগ দলীয় ভাবে তারা তাদের চিন্তা করবে, কিন্তু আমরা সাধারণ জনগণ, আমরা যারা মুক্তিযুদ্ধকে পছন্দ করি, একাত্তরকে ধারণ করি, আমরা সেই জায়গা থেকে কিভাবে কি করতে পারি? আমি মনে করি যে, আমি সবসময় বলি, তোমরা মানে একতাবদ্ধ, বি ইউনাইটেড, টাইম উইল কাম, দেন ইউ জাম্প ইন। এটা আমি বলি, এটাই কথা, যে আমাদের ইউনাইটেড থাকাটাই বড় কথা। আর লেখালেখি যেমন আপনি করেন, হ্যাঁ আমি করি না, মুজামিল ভাই করেন, আমাদের মুজামিল ভাই, উনি ভালো লেখালেখি করেন। এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় আমাদের চালিয়ে যেতে হবে। আমি নিজে ভালো লিখতে পারি না সেই জন্য, কিন্তু বাই গট আইডিয়াস, হ্যাঁ সেটা আছে আমার। আমি কথা বলি, যখন যখন যাই আমি কথা বলি। তা আমি বলবো, এটা আমাদের সবার, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণা করি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি, হ্যাঁ, তাদের উচিত ইউনাইটেড থাকা। এবং সময় আসবে, সময় অবশ্যই আসতে হবে। আমি বলি, উইদিন এ ইয়ার আই টেল ইউ, যে এমন একটা কিছু বাংলাদেশে ঘটবে, তখন আর তাল মাহানা তারা পাবে না। কারণ একটা জিনিসও তারা ভালো করতেছে না। ওই পাঁচজন মানুষকে আপনার ইয়ে দিয়ে, ওই রিলিফ দিয়ে, যদি মনে করে যে অনেক কিছু করে ফেললাম, না, খাল কাটা এটা কোনো কথা হলো? এই যুগে মানুষ ওইভাবে খাল কাটে? আমি বলতে পারি, 1 ঘন্টা বলতে পারি খাল কাটার উপর। এটা একটা ফেইল্ড প্রজেক্ট, জিয়াউর রহমান শুরু করেছিল। আমি নিজে ব্রহ্মপুত্র নদের গিয়ে খাল কেটেছি আমি টুকরি নিয়ে। আমি জানি ওর কি বেহাল অবস্থা। ঠিক আছে, এইসব করে মানুষকে ধোঁকা দেওয়ার কোনো মানেই হয় না। ফ্যামিলি কার, হোয়াট ইজ দিস? কৃষি কার, হোয়াট ইজ দিস? এগুলো কি মেনটেন করতে পারবে? একটাও পারবে না। সব আপনার দলবাজি হবে, দলবাজি হবে। আরো কত স্মার্ট ওয়েতে ইদানিং আপনার কাজ করার, যদি আপনার ইচ্ছা থাকে, অনেক সুন্দরভাবে আপনি করতে পারেন। সেগুলো না করে আপনি একটা, কি বলে, সস্তা সস্তা পপুলারিটি অর্জন করার জন্য এই কাজগুলো করতে, যেটা কি আপনি বুঝেন না সাগর? আপনি জানেন না এগুলো সব সস্তা পপুলারিটি, সব সস্তা পপুলারিটি। এটা দিয়ে হবে না, দেশ চলবে না। দেশ, আমরা যে একটা চড়াই উতরাই করে এই পর্যায়ে আসছি। শেখ হাসিনা, আমি বলবো শেখ হাসিনার নামটা আপনারা ফেসিট বলেন, যাই বলেন, আপনাকে বলছি না, যাই বলেন, কিন্তু হোয়াট শি হ্যাজ ডান ইন 15 ইয়ার্স, আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে না কোনো দেশের ইতিহাসে এত উন্নয়ন কাজ হয় না। হ্যাঁ জানি, লুটপাট হয়েছে, লুটপাটের কথা আমি অস্বীকার করব না। আজকে আওয়ামী লীগের এই দশা হতো না, যদি যদি আপনার এই লুটপাট গুলো না হতো। ঠিক আছে, আমি উনি যে উন্নয়ন করে গেছেন সেটা শিরোধার্য, এবং সেটা এখন আহ, যারা ক্ষমতায় আছেন তারাও স্বীকার করেন, তারাই বক্তব্য দিয়ে বলেন শেখ হাসিনা যা করে গেছেন এটাই। এনিওয়ে, আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের উচিত হবে যে একতাবদ্ধ থাকার, একতাবদ্ধতা, একতাবদ্ধ থাকাটাই হলো আমাদের সবচেয়ে বড় কাজ, এবং সবচেয়ে বড় লেখালেখি কাজ, করা। এবং এবং আমাদের কথাগুলো বলে যাওয়া সবচেয়ে বড় কাজ। জি, অনেক অনেক exactly. ধন্যবাদ ডক্টর মাহবুব রাজা। দর্শক, আমরা মার্চ মাস জুড়ে কথা বলে যাব, 1971 সালের মার্চ, 2026-এর মার্চ মিলিয়ে আমরা মুক্তিযুদ্ধকে খুঁজবো, একাত্তরের চেতনাকে খুঁজবো, একাত্তরের নেতাদেরকে খুঁজবো, এবং সেগুলো নিয়ে কথা বলবো। নিশ্চয়ই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ডক্টর মাহবুব রাজা, আবারও ধন্যবাদ আপনাকে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। খুব ভালো লাগলো কথা বলে, হয়তো ভালোভাবে গুছিয়ে বলতে পারি নাই, কিন্তু আপনি আমার মন বুঝেন, আমার চিন্তাধারা আপনি ভালো করে বুঝেন। অশেষ ধন্যবাদ আপনাকে সাগর, থ্যাংক অশেষ ইউ। ধন্যবাদ।